নমস্কার, আপনি দেখছেন জি 24 ঘন্টা ই কনক্লেভ নতুন দিশা। কোভিড বিপর্যয় কাটিয়ে বিশ্বের সঙ্গে আমাদের রাজ্য এগোতে চায়। কোন উপায়ে, কি ভাবছে সরকার, এই দিশার সন্ধান এখন। আমার সঙ্গে আজ আছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। অমিতবাবু, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমার প্রথম যেই প্রশ্নটা অমিতবাবু, কোভিড নিয়ে গোটা বিশ্বের মতো আমাদের দেশেও অর্থনীতিতে একটা বড় ধাক্কা এসে লেগেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটা প্যাকেজ ঘোষণা করেছেন। অমিতবাবু, আপনি এটাকে কিভাবে দেখছেন? সত্যি সত্যিই কি জিডিপির 10% প্যাকেজ হিসেবে বরাদ্দ করা হয়েছে? দেখুন, প্রথমেই বলতে হবে যে এটা হচ্ছে বিভ্রান্তিকর। প্রথম প্রশ্ন যেটা উঠছে যে মানুষের হাতে নগদ টাকা, এই 20 লক্ষ কোটির কথা বলা হচ্ছে, তাতে কত টাকা মানুষের হাতে সরাসরি দেয়া হলো? প্রথম দুটো প্রেস কনফারেন্সের পরে দেখা যাচ্ছে যে শুধু 10,000 কোটি টাকা সরাসরি দেয়া হয়েছিল, 10,000 কোটি, যেখানে 20 লক্ষ কোটির কথা বলা হচ্ছে। 10,000 কোটিতে কত হয়? 0.005%। তার মানে কিছুই নয়, যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন বিগ জিরো। পরে যদি আপনি দেখেন 40,000 কোটি টাকার কথা বলা হয়েছে, যেটা 100 দিনের কাজের জন্য। সেটা তো সঙ্গে সঙ্গে সরাসরি হাতে পাওয়া যাবে না, যখন কাজটা হবে তখন তারা দেবে, টাকাটা আসবে। তাও যদি ওটাকে ধরেন 50,000 কোটি, 50,000 কোটি কত হয় জিডিপির? 0.025%। অ্যাবসলিউটলি। বিভ্রান্তিটার, মিসলিডিংটার কথাটা বুঝে নিন। 10% অফ জিডিপি বলা হচ্ছে, শুরুতে 0.005%, তারপরে যদি 100 দিনের কাজটাও ধরেন তাতেও 0.025%। এইটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট রজত বাবু হচ্ছে যে যেটাকে ফিসকাল স্টিমুলেশন বলে, যেটা সরকার নিজের বাজেট থেকে দেয়, সেটাকেও যদি ধরেন, ঠিক আছে ক্যাশ ছেড়ে দিন, রাজস্বের উদ্দীপনা বলা হয়, যেটাকে ফিসকাল স্টিমুলেশন। ফিসকাল স্টিমুলেশনের হিসেব করতে গিয়ে আমরা কি দেখছি, যেটা সরকার নিজের তাদের বাজেট থেকে দিচ্ছে, সেটা গিয়ে দাঁড়াচ্ছে 0.9% অফ জিডিপি। তার মানে ক্যাশ হচ্ছে 0.005, 100 দিনের কাজ জুড়লেও 0.025। এমনকি সরকারের নিজের খাতে তারা যে ফিসকাল স্টিমুলেশন দিচ্ছে, সেটাকেও ধরলে আপনি গিয়ে দাঁড়াচ্ছেন 1%-এরও কমে। সবচেয়ে উদার গণনা করলেও ইট উইল বি 0.9%। এত বড় বিভ্রান্তি তৈরি করা, মানুষ যেটা বুঝতে পারেনি, আজ স্পষ্ট হয়ে গেছে যে 10% তো ছেড়েই দিন, 1% অব্দিও আমরা পৌঁছাতে পারছি না। আর ক্যাশ যেটা মানুষের হাতে দেওয়ার কথা, সেটাকে সব ধরেও 0.025, তাতেও পৌঁছানো যাচ্ছে না। অমিতবাবু, এই জায়গাটায় আমার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইউএসএ তার জিডিপির একটা বড় পার্সেন্ট আপনার প্যাকেজ হিসেবে দিয়েছে, জাপান দিয়েছে, ছোট দেশগুলোর মধ্যেও যদি আমরা দেখি সাউথ কোরিয়া, তারাও একটা বিরাট অঙ্কের টাকা স্পেন্ড করছে। কেন্দ্র সরকার এটা করছে না কেন? দেখুন, এটা করছে না তার খানিকটা কারণ হচ্ছে ম্যাক্রো ইকোনমি সম্বন্ধে এদের কোনো ধারণা নেই, না কোনো অর্থবিদ আছে যাদের মিনিস্ট্রিতে। দ্বিতীয়, প্রধানমন্ত্রীর একটা অ্যাডভাইজারি কাউন্সিল আছে, তাতে 3টি মেম্বার ছিলেন। একজন মেম্বার রিজাইন করে চলে গেছেন, আরেকজন মেম্বার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে গেছেন, আর যিনি চেয়ারপারসন ছিলেন তার তো আমি কোনো কথাই শুনতে পাই না। মাঝে মাঝে আর্টিকেল পড়ি, তিনি বিভিন্ন উপনিষদ সম্বন্ধে ট্রান্সলেশন করেছেন, তার উপরে লিখছেন।
তার মানে না আছে কোনো অর্থনীতিবিদ যারা ওদের ক্যাবিনেটে আছে, না আছে কোনো অর্থনৈতিক মানুষ যারা ওদের গাইড করতে পারে। এটা সম্পূর্ণ প্রাইম মিনিস্টারের অফিসে, প্রধানমন্ত্রীর অফিসে দ্বারা চালিত। এবং কিছু হয়তো অফিসার্স আছে যারা অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী তার সঙ্গে কাজ করেন, তারা হয়তো করছেন। আজকে আপনি যে কথাটা বললেন, ইউএসএ এ পর্যন্ত 13% জিডিপি 13% অলরেডি তারা শুরু করে দিয়েছে, যার 50%-এরও বেশি, প্রায় 55% হচ্ছে নগদ টাকা মানুষের হাতে তুলে দিচ্ছে। জাপান 20%, জিডিপির 20% স্টিমুলেশনে দিয়েছে। সমস্ত অর্থনীতিবিদরা সারা পৃথিবীতে বলছে যে ক্যাশ দাও হাতে, ডিমান্ড ক্রিয়েট করো। নেই। আর কে সবচেয়ে বেশি খরচা করে? গরিব মানুষ। আমি বা আপনি যদি 100 টাকা পাই, তার হয়তো 60 টাকা আমরা খরচ করি, 40 টাকা আমরা সেভ করে নিই, ব্যাংকে গুছিয়ে রাখি। গরিব মানুষ কিন্তু 100 টাকা পেলে 99 টাকা, ইফ নট 100 টাকায় তারা বাজারে নিয়ে আসে। তার মানে ডিমান্ড ক্রিয়েট করে। এই যে সিম্পল ইকোনমিক্স, এটাও তাদের বোধগম্য নয়। আপনি আমাদের রাজ্যের অর্থমন্ত্রী হওয়ার পাশাপাশি আপনার একটা গুরুত্বপূর্ণ পরিচয় যে আপনি দেশের প্রধান অর্থনীতিবিদদের মধ্যে একজন। আমি যদি আপনাকে প্রশ্নটা এভাবে করি যে সামগ্রিকভাবে অর্থশাস্ত্রের কোন মাপকাঠিতে কি কি পদক্ষেপ নিলে এই সমস্যাটাকে প্রপারলি অ্যাড্রেস করা যায়, ডক্টর মিত্র? দেখুন, এটা আপনি ঠিকই বলেছেন। প্রথম ধাপ হচ্ছে ডিমান্ড ক্রিয়েশন, চাহিদা বাড়াতে হবে। তার জন্যে আমি হিসেব করেছি, আজকে ভারতবর্ষের লেবার ফোর্স হচ্ছে 53 কোটি মানুষ যা কাজ করে, দে আর পার্ট অফ দ্য লেবার ফোর্স। এর মধ্যে 93%, চিন্তা করুন, 93% অসংগঠিত মানুষদের মধ্যে। তাদের না আছে চাকরি, তাদের না আছে ইনকাম, তারা আজকে রাস্তায় প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে পড়েছে। এদের হাতে আমি হিসেব করে দেখেছি 2.5 লক্ষ কোটি, 20 লক্ষ কোটি নয়, 2.5 লক্ষ কোটি থেকে 3 লক্ষ কোটি যদি হাতে তাদের তুলে দেন, সেই টাকাটা সম্পূর্ণরূপে বাজারে ফিরে আসবে। তার মানে ডিমান্ড তৈরি হবে। না, যেই ডিমান্ড তৈরি হবে তখন ক্ষুদ্র ব্যবসা, মাঝারি ব্যবসা তারা চেগে উঠবে, তারা এগিয়ে যাবে, তারা বলবে আচ্ছা এখন তো ডিমান্ড আছে, আমি প্রোডাকশন করতে, আমি সাপ্লাই উইল ফলো। এটাও তারা জানেন না যে গ্রেট ডিপ্রেশনের পরে, যেখানে আমেরিকা সারা পৃথিবী ধসে গিয়েছিল, ফার্স্ট স্টিমুলেশন পুরোপুরি কাজ করলো না, 4-5 বছরের মধ্যে থিতিয়ে গেল, প্রাইভেট ইনভেস্টমেন্ট এলো না। তারপরে এলো আবার স্টিমুলেশন, ফিসকাল স্টিমুলেশন, তাই আবার আসার পরে খানিকটা হলো, শেষ পর্যন্ত একদম চাঙ্গা হয়ে উঠলো। এবং তখন প্রাইভেট ইনভেস্টররা বাজারে ডিমান্ড ক্রিয়েট করতে শুরু করলো, তারা মেশিনস কিনতে শুরু করলো, প্লান্ট চালু করলো, ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে টাকা দেওয়া হয়েছিল তার থেকে সিমেন্ট, স্টিল, সমস্ত ডিমান্ড আবার শুরু হয়ে গেল। এইটুকু শিক্ষা কি কারণ নেই এই সরকারের? কোনো অর্থনীতিবিদের কথা শোনা হবে না। তাই যদি না শোনেন, এই ডিমান্ড ক্রিয়েশন, সাপ্লাই জেনারেশন আর প্রাইভেট ইনভেস্টমেন্টের ফিরিয়ে আসা, এটা তারা বুঝবেন কি করে? শুধু তারা লিকুইডিটি তৈরি করছেন, যাকে বলা হয় তরলতা আধান। এই জায়গাটাই অমিতদা আমি ঠিক এই পয়েন্টটাতেই আসছি যে এই ডিমান্ড জেনারেশন বা সাপ্লাই ইনক্রিজ করা, বা একই সঙ্গে আমরা বলছি যে আপনি যেটাকে বলছেন যে লিকুইডিটি বাড়ানো, আমরা বারবার দেখছি যে এই ডিউরিং দিস পিরিয়ড, শুধু এই সময়টাই নয়, কোভিডের ঠিক আগের থেকে যে আমাদের অর্থনীতিতে যে ধাক্কাটা শুরু হয়েছে, সেই সময় থেকে আমরা দেখছি যে ডিমান্ড প্রচুর কম। এবং এই সরকারের গত 2-2.5 মাসের যা প্রচেষ্টা, তাতে দেখছি থ্রু আরবিআই বা বিভিন্নভাবে তারা ব্যাংক ঋণটাকে অ্যাভেলেবেল করানোর একটা চেষ্টা করছেন।
কিন্তু আমরা যে বিভিন্ন সময় শিল্প মহলের সাথে কথা বলি, তারা কিন্তু আবার সেই ওই catch-22 সিচুয়েশনটা ফিরে আসছে। তা আপনার কথা মতো আপনি একদমই ঠিক বলছেন যে তারা বলছে আমি কার জন্য বানাবো, আমি কেন এই মুহূর্তে ব্যাংক লোনটা নেব। তাহলে এটার থেকে মুক্তির উপায় কি? মানে আমি বলতে চাইছি, আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন এই মুহূর্তের দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত? দেখুন, আজকে আপনি যে কথাটা বললেন, ব্যাংকরা ধার দেবে, কাকে ধার দেবে? তারা তো নিজেরাই বসে গেছে। দ্বিতীয়, ব্যাংকগুলোর অবস্থা কি? নন পারফর্মিং অ্যাসেটস ভয়ঙ্কর বেড়ে গেছে। আর ছোট ব্যবসারা ধার নেয় নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে। সে তো আপনি জানেন যে সেই IL&FS এর ঘটনার পরে তারা ধসে গেছে। সে তো আপনি যে বলছেন যে আমি লিকুইডিটি ক্রিয়েট করছি, আরে মশাই, যাবে ধারটা নিতে, যাবেটাকে? অমিত, এই জায়গাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার চলে আসছে, যেটা নিয়ে আপনি একাধিকবার কেন্দ্রের কাছে দরবার করেছেন। রাজ্যগুলোর জন্য কেন্দ্র সরকার কোভিড মোকাবিলায় যা বরাদ্দ করছে বা রাজ্যগুলোকে যে সাহায্য করছে, তা কি এনাফ? যদি এনাফ না করা হয়, কোন জায়গাটায় বঞ্চনা করা হচ্ছে? আপনি শুনে অবাক হয়ে যাবেন, পশ্চিমবঙ্গকে আজ অবধি মাননীয় প্রধানমন্ত্রী এলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এরিয়াল সার্ভে করলেন, তারপরে নেবে এসে কি বললেন? 1000 কোটি টাকা আমি দেব। একটা কথা বাংলার মানুষকে জানতে হবে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে 53,000 কোটি, রিপিট করছি, 53,000 কোটি, যেটা তাদের দেওয়ার কথা রাজ্যকে, আমাদের অধিকার সেটা, তা দেয়নি। 53,000 কোটি দেব না, আর এসে বললেন 1000 কোটি। এটা প্রধানমন্ত্রী বলছে 1000 কোটি আমি রাজ্যকে দিয়ে যাচ্ছি। উদাহরণ আপনাকে দিই, 36,000 কোটি, এই 53,000 কোটির মধ্যে 36,000 কোটি তারা দিলেন না, যেটা কেন্দ্রীয় সরকারের সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম আর সেন্ট্রাল স্কিমস। তার মধ্যে লুকিয়ে আছে সর্বশিক্ষা অভিযান। আপনি জানেন, বাংলার মানুষ শুনে হকচকিয়ে যাবে। সর্বশিক্ষা অভিযান, যেটা রাইট টু এডুকেশনে যায়, তাতে 13,555 কোটি পাওনা আমাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। 11,000 কোটি টাকা তারা কেটে নিলেন, যেটা কেন্দ্রীয় সরকারের থেকে ডেভলিউশন আমাদের দেওয়া হয়। জিএসটি বলে আমরা চিৎকার করি, জিএসটিতে পাওনা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, যাতে 2,400 কোটি এক্ষুনি তাদের দেওয়া উচিত। এটা কিন্তু সংবিধানে লেখা আছে, যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল তাতে আছে, দিচ্ছেন না। এখন দেখা যাচ্ছে যে ফুড সাবসিডি, খাদ্যের জন্য যে সাবসিডি দেওয়া হয়, তাতে 5,774 কোটি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে বঞ্চিত করলো। তার মানে বঞ্চনাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? 53,000 কোটির কাছাকাছি। দিচ্ছেন কত? 1,000 কোটি। হাস্যস্কর, দুঃখের, ক্রুয়েল জোক। একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি ই কনক্লেভে। ফিরত এলাম ই কনক্লেভ নতুন দিশায়। সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। আমাদের গত আর্থিক বছর, যেটা 31 মার্চ শেষ হলো, তার পাওনা আপনাদের মানে আমাদের রাজ্য সরকারের কেন্দ্রের কাছে 53,000 কোটি টাকা রয়েছে, যেটা বিভিন্ন গ্রান্ট বা গ্রান্টিন এডের মাধ্যমে প্রমিস করা হয়েছিল, এবং আমাদের কিছু জিএসটি যেগুলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের পাওয়ার কথা। আপনি একদম বঞ্চনার দিকটা আমাদের একদম স্পষ্ট করে তুলে ধরলেন। এর পাশাপাশি যেই প্রশ্নটা বড় হয়ে আসছে অমিতবাবু, সেটা হচ্ছে যে এই কোভিড মোকাবিলায় আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যগুলো ডিপেন্ডেন্ট, রাজ্যগুলো সবাইকে একসাথে কাজ করতে হচ্ছে। কোভিড মোকাবিলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রক আমাদের রাজ্যগুলোর, আমি যদি আমাদের রাজ্যের কথাই বলি, তার পাশে কতটা দাঁড়িয়েছে? কোভিডের লড়াইয়ে একদম তার উপস্থিত নেই, মিসিং ইন অ্যাকশন। আপনি চিন্তা করুন, আজকে পিপিপি, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, রাজ্য প্রথম ধাপেই
5 লক্ষ পিপিপি তৈরি করেছে আমাদের ক্ষুদ্র ব্যবসাকে সঙ্গে নিয়ে। আপনি হ্যান্ড স্যানিটাইজার, বিভিন্ন কোম্পানি অন্য জিনিস তৈরি করছিল, তারা ছেড়ে দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে। তা চিন্তা করুন, মাস্ক, 16 লক্ষ মাস্ক রাজ্য তৈরি করেছে, 1 পয়সা কেন্দ্রীয় সরকার এতে দেয়নি। রাজ্যে 8,000 বেড তৈরি হয়েছে কোভিডের জন্য, তাতে তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। 1 পয়সা তারা কোভিডের জন্য আজ পর্যন্ত দিল না। কোথায় গেল তারা? তার মানে এই যে ফেডারেল ডেমোক্রেসি অফ ইন্ডিয়া, দ্যাট ইজ বিং আন্ডারকাট। সব সেন্ট্রালাইজেটেড, কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, সেন্ট্রালাইজেশন হয়ে যাচ্ছে, আর বাকিরা কেউ নয়। অর্থমন্ত্রী কনফারেন্স দিচ্ছে। এখানটা একটা জিনিস খুব মানে প্রত্যেকের কাছেই আশঙ্কার একটা জায়গা হয়ে আছে, যে গভর্নমেন্টের ট্যাক্স কালেকশনের মেজরিটি আমরা দেখতে পাচ্ছি যে থ্রু জিএসটি আসে, এবং মেজর পোর্শনটাই জিএসটির মধ্যে দিয়ে আসে, এবং ডাইরেক্ট ট্যাক্সেরও একটা অংশ কর্পোরেট ট্যাক্স বা ইনকাম ট্যাক্সের মধ্যে দিয়ে আসে। আমরা গত 2 মাসে যদি দেখি যে জিএসটি কালেকশন বা ডাইরেক্ট ট্যাক্স কালেকশন সামগ্রিকভাবে যে ফল হচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন, ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন, যে এই চলতি যে আর্থিক বছর যেটা এপ্রিল মাস থেকে শুরু হয়েছে, তাতে যে আমরা দেখেছি যে বাজেটে কর কালেকশনের, ট্যাক্স কালেকশনের যে আপনার যেটা টার্গেট ধরা হয়েছিল, মনে করা হচ্ছে তার আশেপাশে যাবে না। বিশ্বব্যাংক থেকে শুরু করে সবাই বলছে যে ইকোনমি রীতিমতো ধসে গেছে। এই জায়গাটা দিয়ে আপনি কি মনে করছেন যে এই অর্থ বছরটা আমাদের দেশের সামনে কি 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 প্রবলেম, মানে আমরা কিভাবে অ্যাড্রেস করব? আমরা একটি ঘনঘটার মধ্যে আছি, মেঘের ঘনঘটা। আজকে আপনি শুনে অবাক হয়ে যাবেন, এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ, আপনারা জানেন যে 1 এপ্রিলে পশ্চিমবঙ্গ আমাদের কর্মচারীদের, টিচারদের পেনশন যারা পায় 100% মিটিয়ে দিতে পেরেছে, আর রাজ্যরা কিন্তু পাচ্ছে না। কেরালায় 50% দিয়েছে, মহারাষ্ট্র এখন বলছে যে পেছিয়ে দেবে 25%, বিজেপি রুল স্টেট এখন কর্ণাটক, তারা 25% কেটে দিয়েছে। আমাদের ডিউ টু চিফ মিনিস্টারের সঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্ল্যানিং করে বসে আমরা করতে পেরেছি। আপনি যে কথাটা বললেন জিএসটি সম্বন্ধে, 70% যে আমাদের রাজস্ব আসে, 70%, 70% জিএসটি থেকে আসে। জিএসটি থেকে আসবে কি করে? যদি লকডাউন হয়, যদি আজকে সমস্ত বিজনেস ধসে যাচ্ছে, তাহলে আপনার 70% গেল। তারপরে হচ্ছে প্রপার্টি ট্যাক্স, যেটাকে স্ট্যাম্প ডিউটি বলা হয়। আজকেও তো প্রপার্টি বেচা কেনা করছে না, নেই। তৃতীয় হচ্ছে পেট্রোল ডিজেল থেকে আমরা কিছু পাই, লকডাউনে মানুষ সে গাড়ি আর স্কুটার আর মোটরসাইকেল নিয়ে দৌড়চ্ছে না, যেটা তারা নর্মালি করে, সেখান থেকেও নেই। সেহেতু রাজ্যকে আজকে যেভাবে কোণঠাসা করা হয়েছে, আমার বক্তব্য হচ্ছে সিম্পল, যেটা আমেরিকা করছে, ইউকে করছে, জাপান করছে, মালয়েশিয়া করেছে রিসেন্টলি, বিভিন্ন রাজ্য করছে, সেটা হচ্ছে স্টিমুলেশন দিন। ভারত সরকারের কাছে রিজার্ভ ব্যাংকের থেকে ডাইরেক্ট ধার করার অধিকার আছে, আমাদের নেই। আমাদের বাজারে গিয়ে আমাদের বন্ড বিক্রি করতে হয়। ভারত সরকার ফিসকাল ডেফিসিটকে মনিটাইজ করতে পারে, তার সাধারণ বিবরণ হচ্ছে তারা টাকা ছাপাতে পারে রিজার্ভ ব্যাংকের মাধ্যমে, আমাদের নেই। সেহেতু সব দেশই এই কথাটা জানে, আমাদের দেশই শুধু জানে না যে কেন্দ্রীয় সরকার বাঁচাতে পারেন ভারতের অর্থনীতিকে বাই ইনস্ট্রুমেন্টস, যেগুলো তাদের ডিউটি, এতে কোনো চয়েস নেই, তা তারা করছেন না। হ্যাঁ, অমিতবাবু, আপনি একদম আমাদের কাছে, একদম আমাদের দর্শকদের জন্য একদম জলের মতো করে বোঝাচ্ছেন। আমরা আপনার সঙ্গে ইন্টারভিউ করব বলে আমরা ফেসবুক, আমাদের টুইটার, তাতে কিছু প্রশ্ন দিয়েছিলাম। তাতে অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে এবং প্রাসঙ্গিকও বটে, যে স্মল, মিডিয়াম এবং মাইক্রো লেভেলের যে ইন্ডাস্ট্রি, যারা ইকোনমির ব্যাকবোন, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আগামী 1 বছরে আমাদের রাজ্যেই তাদের জন্য 3টে কি করণীয় বলে আপনি মনে করেন, যে এই 3টে করণীয় যাতে টু বুস্ট আপ
this MSME sector? এই অবস্থাতে মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে হলে ডিমান্ড ক্রিয়েশন অফ দ্য প্রোডাক্ট, সেটা রাজ্যের পক্ষে কতটা করা সম্ভব আমি জানি না, এটা কেন্দ্রীয় সরকারের কাজ। তারা বলে দিলেন 3 লক্ষ কোটি টাকা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজকে আমরা দিচ্ছি, মনে হলো যেন তাদের হাতে তুলে দিচ্ছেন, মনে হলো তাদের যে মাইনে দিতে হবে তাতে তুলে দিচ্ছেন বা ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে দিচ্ছেন। অসত্য। তারা ব্যাংককে বললেন তোমরা গিয়ে ধার দাও। এই অবস্থায় পশ্চিমবঙ্গে আজকে প্রায় 90 লক্ষ, মানে 1 কোটির কাছাকাছি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আছে। এরাই হচ্ছে আমাদের পিলার, যেরকম জার্মানিতে তারা মিডল স্টার্ন পিলার, যেরকম আমেরিকাতে স্মল বিজনেস পিলার, এরাই অর্থনীতি চালায়। সেটা আমি আশা করব যে ক্যাশ তাদের হাতে তুলে দেওয়া উচিত ছিল, যে কেন্দ্রীয় সরকার করলো না। আমরা করছি, আমরা প্ল্যানিং করছি কিভাবে তাদের হাত ধরে এগোবো, কিন্তু ডিমান্ড ক্রিয়েশন চাই। তাদের প্রোডাক্টটা কে কিনবে? সাপ্লাই লাইনটা ভেঙে দিয়েছে। এই যে মাইগ্রেন্ট লেবার আসছে সুরাত থেকে, তার কারণ কি? পুরো সাপ্লাই লাইন ইজ ব্রোকেন। তাই আমরা যে প্ল্যানিং করছি সময় লাগবে, তার কারণ যে স্টিমুলেশন কেন্দ্রীয় সরকার দেওয়া উচিত ছিল তারা দেয়নি। আমরা চেষ্টা করব তাদের কি করে পায়দার করানো যায়, তার জন্য আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করছি। স্টেট লেভেল ব্যাংকিং কমিটির আমি নিজে ভিডিও কনফারেন্স করেছি সমস্ত ব্যাংকার্সদের সঙ্গে, আবার সেই ভিডিও কনফারেন্স করব। আস্তে আস্তে তাদের ব্যাংকদের সাহস দেওয়া, মোটিভেট করা, এমএসএমই অ্যাসোসিয়েশনগুলোকে তাদের সঙ্গে জুড়ে দেওয়া, ব্লক লেভেল অবধি চলে যাওয়া যেখানে ছোট ব্যবসা আছে। এই সমস্ত প্ল্যানিং আজকে আমরা করছি। তবে দুঃখের বিষয় এই হচ্ছে, এক ধাক্কা এটা আমরা এগিয়ে যেতে পারতাম যদি কেন্দ্রীয় সরকারের যেটা ডিউটি সারা পৃথিবীর দেশ করছে, যে ক্যাশ ইনফিউশন টু ক্রিয়েট ডিমান্ড, সেটাই তারা করতে পারছে না। এই কোভিড আসার আগে 7টা কোয়ার্টার, তবে 3 মাস করে একটা কোয়ার্টার, 7টা কোয়ার্টার ভারতবর্ষের জিডিপি পড়ে গেছে। তার মানে এটা কিন্তু শুধু কোভিডের জন্য নয়, Absolutely. শুধু ঝড়ের জন্য নয়, এই সরকার আজ 2 বছর ইনকম্পিটেন্ট, জিডিপি পড়তে 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 দেশকে তলানিতে নিয়ে গেছে। ধন্যবাদ অমিতবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। কোভিড-19 আমাদের কাছে নিশ্চয়ই বিপর্যয়। যারা বিদেশে যাবেন ভেবেছিলেন তারা হয়তো এবার এই রাজ্যেই পড়াশোনা করবেন, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে এমন পরিবেশ গড়ে তোলা যাবে, এমনভাবে বিদেশি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের সাথে আমরা লিঙ্কড হব অনলাইন পড়াশোনার মধ্যে দিয়ে বা অফলাইন পড়াশোনার মধ্যে দিয়ে, তারা সেই অভাব বোধ করবে না। ঠিক পশ্চিমবঙ্গ থেকেও বেশ কিছু ছেলেমেয়ে অন্য রাজ্যে পড়তে যায়, তারাও এবার হয়তো আমাদের রাজ্যে আমাদের মতো ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তাই আমি বলবো যে এই পরিকল্পনাগুলো হয়তো একটার পর একটা আসবে, কিন্তু কোনোভাবেই এই কোভিড-19 যে মেধা সত্ত্বকে আটকাতে পারেনি। কিন্তু সারা পৃথিবীতে আমরা দেখেছি বিপর্যয়ের মধ্যে দিয়ে অনেক কিছু আটকেছে, লকডাউন প্রসেস হয়েছে, কোয়ারেন্টাইন হয়েছে, কিন্তু পড়াশোনা কিন্তু কোয়ারেন্টাইন করতে পারেনি। অনলাইনের মধ্যে দিয়ে যে পড়াশোনার যে দৃষ্টান্ত বিশ্ববাসী দেখে নিলেন, আর আমাদের মনে হয় যে আমরা এডুকেশনিস্ট হিসাবে যে পরিকল্পনা করব, সেই পরিকল্পনায় আগামী দিনে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।